আচ্ছা ম্যাডাম, আমাদের খুশির ব্যাপারে বলছিলেন আপনি, কি সেটা? বলছি আমি, এত তাড়াহুড়ো করলে হবে? আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপরে। দীপাবলিতে কি গিফট পাবো? বাজি। দুর্গাপুজোতে? চুরি। ভেরি গুড। বিজয়াতে? পুতুল। আর রাখিতে? এটা আপনি জানেন না ম্যাডাম, রাখিতেই তো দেয়। বোকা, রাখিতে তোমায় যে রাখি পরাবে আমি তাকে উপহার দিচ্ছি, খুশি হয়ে যাও। সেটা কি ম্যাডাম? তার মানে দিদি। দেবসেনা। ড্যাড, ওই যে দেবসেনা। দিদি, দিদি। কি প্রিয় মেয়ে বাড়ি ফিরে এসেছে? এই বিলাসিনী, তুমি চুপ করো। এক্ষুনি ও বাড়ি এসেছে। এক্ষুনি তোমার গান তুমি শুরু করো না। তুমি যে কেন এত বেশি বেশি করো? দিদি, এতদিন তুমি কোথায় চলে গেছিলে আমার ছেলে? আমি তো একটা খুব ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে গেছিলাম বাবু। এই তো দেখ না, এসে গেছি। এতে হবে না। এরপরে তুমি কোথাও যাবে না, আর আমায় ছেড়ে আর কোথাও যাবে না দিদি। আমার মৃত্যু পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। এসব কি কথা বলছো জননী? দিদি আশায় তুমি খুশি হয়েছো তাই এসব বলছো? যা তা বলছি না আঙ্কেল। এরপর দিদি কোথাও চলে গেলে আমি সত্যি আর বেঁচে থাকবো না। ছি ছি, এসব কথা বলতে নেই জননী। আমিও তো তোকে এইভাবে ছেড়ে যেতে চাইনি বল, কিন্তু বাধ্য হয়ে তোর থেকে দূরে থাকতে হয়েছিল আমাকে। আমার হাতে সত্যি কিছু ছিল না রে। দেবসেনা, এরপরে ওই আশ্রম সেবা সব ছেড়ে দাও মা। তোমায় যারা ভালোবাসে সেই ভালোবাসার লোকেদের সাথে থেকে যাও তুমি। দেবসেনা ছাড়া জননীর অবস্থা সত্যি চোখে দেখা যাচ্ছিল না। সত্যি ড্যাড, এর থেকে ভালো উপহার আর কি হতে পারে বলো? ওয়েলকাম ব্যাক দেবসেনা। আয় তাড়াতাড়ি আমার হাতে রাখে পরিয়ে দে। এই প্রণব এইমাত্র এসেছে। আগে একটু বিশ্রাম নিক, ফ্রেশ হোক, তারপর ঠাকুর প্রণাম করে রাখি উৎসব পালন হবে। চলো দিদি, তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। তুমি যখন এখানে ছিলে না তখন যা যা হয়েছে সব বলবো। চলো ভিতরে যাই। যাই বলো, ঠাকুরের কাছে এতদিন ধরে প্রার্থনার জন্য ঠাকুর তোমাকে মন মতো বরদানই দিয়েছে। স্ট্রং ভাবে নয় গো, রং ভাবে দিয়েছেন। চেয়েছিলাম আমার বউ একটু বুদ্ধিমতী হোক, আর উনি বুদ্ধিমতী মেয়ে পাঠিয়েছেন। আমাকে কথা না শোনালে তোমার খাবার হজম হয় না না? টাইম পাসের জন্য ইয়ারকি মারি গো। গুরু, মেধাবী, সর্বজ্ঞানী বলে আর কখনো পরিচয় দিতে যেও না তুমি। এই শব্দগুলোর জন্য তুমি অনুপযুক্ত।
ভেবে চিন্তে কাজ করো, তবে তুমি জয়লাভ করবে। শুধু পরিণামের চিন্তা করে কাজ করলে এইরকমই হয়। এটা শুধু তোমার হার নয়, এটা তোমার অহংকারের হার, তোমার আত্মবিশ্বাসের হার, তোমার প্রতিষ্ঠার হার। অমাবস্যার অন্ধকার রাতে তুমি চাঁদ দেখার বৃথা চেষ্টা করেছো। তোমার সঙ্গে ঠিক হয়েছে। এই অনেক শুনেছি তোর কথা আর তোর উপদেশ। হেরেছি 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 বলে কেন বুক বাজাচ্ছিস? আমি ধাক্কা খেয়েছি, পড়ে যাইনি। তুই দেখতে থাক, অতি শীঘ্রই এই কাজটা আমি করেই ছাড়বো। ভাঙবে তবু মচকাবে না, এইরকম ধরনের কথা বলছো তুমি। ওই জননী অপূর্ব দৈব নন্দিনী মৃত্যুকেও জয়লাভ করেছে। ওকে মেরে ফেলা, ওকে শেষ করা তোমার সাধ্য নয়। মহামৃত্যুঞ্জয় এটা করতে পারবে না। তুমি শুধুমাত্র তোমার লোভের বশবর্তী হয়ে আছো। গাছের ফল যেমন আস্তে আস্তে মিষ্টি হয়, ঠিক একই রকম ভাবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধিকেও প্রজ্ঞার অভিমুখে নিয়ে যেতে হয়। আমার মতো বুদ্ধিমান পুরুষের জন্মদাতা হয়েও তোমার বোকার মতো কাজ দেখে হাসি পাচ্ছে। হাতটা করা এবার বন্ধ করে তুই চুপ করে থাক। মৃত্যুকে হারাবার মতো শক্তি আর চতুরতা দুটোই আমার মধ্যে আছে। আমার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত ভুলেও আমার মুখের সামনে আসবি না, যা। আমার ক্রোধের বলি যে কোনো ব্যক্তি হতে পারে, সেটা জননীয় হতে পারে, তুইও হতে পারিস। জননী যে সামান্য নাগ কন্যা নয়, এটা কেন ভুলে গেলাম? তাহলে আমি ওর কি করতে পারি? তাই না প্রণব? ধর। থ্যাংক ইউ। শোভা ম্যাডাম, আজকে আপনি আমাকে যে সারপ্রাইজ দিলেন সেটা আমি কোনোদিন ভুলবো না। যে আমাকে এরপর যত বড়ই সারপ্রাইজ দিক, এই সারপ্রাইজের কথা আমি কোনোদিনও ভুলবো না ম্যাডাম। জননী আর দেবসেনার একসঙ্গে থাকাটা মনে হয় না খুব একটা ঠিক কাজ হবে। কোনো বড় বিপদ হওয়ার আগেই আমাকে সামলাতে হবে। যদি কোনোভাবে জননীকে সত্যিটা বলে দেয়, তারপরে আমি কি করব? ধুর, আমি যে কি করি বুঝতেই পারছি না। কিছু একটা ভাবতে হবে। জননী আর দেবসেনাকে একসঙ্গে থাকতে দিলে হবে না। সত্যিটা সবাই জানলে আমার খেলা শেষ হয়ে যাবে। আর ওই সত্যিটা বলার জন্য দেবসেনা নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজবে। আমি কি করব? দেবসেনা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, আমার কথা ওকে শুনতে হবে।
কিভাবে হবে সেটা? কিভাবে কিভাবে কিভাবে? দেবসেনা, তুই যাই করিস না কেন, আমি তোর থেকে সব সময় এগিয়েই থাকবো। দেবসেনা, তুই তোর রুম থেকে তো একবার না একবার বেরোবি। যদি একবার এতে পা রাখিস তাহলেই হলো। নামেই শুধু বিদেশ থেকে এসেছি, বাড়িতে সকলের কাজ আমাকেই করতে হবে। আহা হা, ওই জননী মহারানীকে আমার ছেলের ডাকেই বই রাখতে হবে। ওর নিজের ডাকে বই রাখতে কি হয় ওর? এই কাজটাও আমাকেই করতে হবে। এখন তো আবার ওর দিদি এসে জুটেছে, ওর সাথে সব সময় চিপকে থাকা চাই ওর, আঠার মতন। ওরা কতদিন এইভাবে থাকে আমিও দেখব। তার উপরে ওই রামকে বিয়ে করবে নাকি? ওই রামকে, ছি! এটা আবার কি? আমি ভালোবাসি, বিয়ে করব বিরাটকে, এসব লিখেছে। তাহলে রামের সাথে এঙ্গেজমেন্ট করতে কি করে রাজি হলো? এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই একটা প্রমাণই আমার জন্য যথেষ্ট। করছি ব্যবস্থা ওদের। দেখাচ্ছি মজা, ছাড়বো না আমি ওকে। দিন দিন খুব বার বেড়েছে ওর। আরে আরে হে ভগবান, এ আমার কি হলো? আরে ওরে বাবারে, এ আমার কি হলো? এই বাড়িটা এত বড় দেখাচ্ছে কেন? হে ভগবান, কে আছো? আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কি করব এখন? ধুর, কেন এমন হলো? কাউকে তো দেখতেও পাচ্ছি না। দিদি, আমি জীবনে কোনোদিন ভাবিনি আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে। ভালো লোকেদেরই কষ্ট বেশি, শত্রু বেশি হয় বলে শুনেছিলাম, কিন্তু সেটা নিজে অনুভব করিনি। কিন্তু এখন বুঝতে পারছি। আমার সাথে তুমিও ছিলে না তখন। আশ্রমে ফোন করেছিলাম, ওরা বলল তুমি ওখানে নেই। তুমি তো আগে ওইখান থেকেই আমাকে ফোন করেছিলে। সেই সব নিয়েও আবার টেনশনে ছিলাম। তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল আমার। এসবের পেছনে যে কে আছে কে জানে। বাদ দে এসব জননী, তখন আমার তোর সাথে থাকাটা উচিত ছিল। তোমায় আমার দরকার ছিল দিদি। তুমি থাকলে আমি মনে সাহস পাই। হাতির শক্তি তো দূর, আমি তো জননী নিজের সব শক্তি হারিয়ে সামান্য একটা তোতা পাখিতে পরিণত হয়েছিলাম। তোকে কোনো রকম সাহায্য করার মতন ক্ষমতা আমার ছিল না তখন। দিদি, এসব চিন্তা থেকে এখন মুক্তি পেয়েছি। এখন তুমি আমার কাছে আছো। আমার যে কোনো কষ্টে তুমি আমার সাহস হবে। আমায় সাহায্য করবে তো দিদি?
কেন জননী আমাকে এভাবে বলছিস? তুই ভালো থাকবি সেটাই তো আমার আশা, সেই স্বপ্নই তো আমি দেখেছি। এতদিন অনেক কষ্ট করেছিস তুই, সব কিছু তুই একা সামলেছিস। এরপরেও হয়তো কিছু কষ্ট থাকবে, কিন্তু তুই আর একা সামলাবি না এসব। আমি সব সময় থাকবো তোর সাথে। হে ভগবান, এই তোদের দুজনের আবার কি হলো? এত লম্বা হয়ে গেলি কি করে? তোদেরকেই জিজ্ঞেস করছি রে, কি হলো? কি শুনতে পাচ্ছিস না তোরা? তোরা কি করে এত লম্বা হয়েছিস? তোদের সামনে আমাকে কেন এত ছোট দেখাচ্ছে? কি রে, উত্তর দে। আমার মতন আরেকজন কেউ আছে, সেই সমস্যার কারণ। সে আমার পিছনে আমার জীবনে এত সমস্যা তৈরি করছে। সেটাকে আমায় জানতে হবে, তাহলেই সমস্যার সমাধান হবে। ওটা আর কেউ নয় জননী, সরভা নিজে। ও তোর রূপ নিয়ে তোর জীবনটা নষ্ট করছে, আর এই সব কিছু জেনেও আমাকে চুপ করে থাকতে হচ্ছে। তোর বেঁচে থাকাটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। তোকে ভালো রাখতে হবে আমাকে, আর তোকে বাঁচিয়ে রাখতে গেলে এই সব সত্যি আমাকে লুকিয়ে রাখতে হবে। তোদের দুজনকেই জিজ্ঞেস করছি, কি করে এত লম্বা হলি বল। আমি রামের সাথে সেদিন এনগেজমেন্ট করিনি, সেটা শুধু আমি জানি দিদি। সেটা সবাইকে জানাতে হবে আমাদের। আমি শুধু বিরাটকে ভালোবাসি দিদি, আর আমি ওনাকেই বিয়ে করতে চাই। আর আমি যে সত্যি বলছি, সবার আগে সেটা বিরাটকে আমাদের বোঝাতে হবে। এই, আমি তোদের দুজনের বিয়ে দেব রে, আমাকে দেখ আগে। আমার দিকে তাকা একবার, সাহায্য কর আমাকে। ধ্যাৎ। বিরাট আর জননী হয়তো ঘুরে বেড়াচ্ছে, এতে অবাক হওয়ার কি আছে? বিরাট আর জননী শুধু ভালো বন্ধু। হ্যাঁ, ও আমার বিরাট, আর আমি ওকে ভালোবাসি। সত্যি কি জননী আর বিরাট বন্ধু? নীলি বলছিল বিরাটের সঙ্গে নাকি ওর বিয়ে হবে, আবার এদিকে বিলাসিনী আবার অন্য কথা বলছে। জননীর ব্যাপারে এসব কেন বলছে? কোনটা সত্যি কোনটা মিথ্যে? আমার তো একমাত্র ছেলে, ওর বিয়েটা যাতে ভালো মতন হয়, মা হয়ে এই ব্যাপারটা তো আমাকে সবার আগে দেখতে হবে। কার কাছ থেকে যে জানতে পারবো ব্যাপারটা? দেখি কাউকে জিজ্ঞেস করে। একবার জননীর সাথে দেখা করে কথা বললে কেমন হয়? না, ফোন করলেও আমাকে ভুল ভাবতে পারে। এটা একটা সেনসিটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ের কাছে এইভাবে জিজ্ঞেস করাটা ঠিক হবে না মনে হয়। আমি কি যে করি। ঠিক আছে, কে কি ভাবলো আমার তাতে কি? আমার জন্য আমার ছেলের বিয়েটাই এখন বেশি জরুরি। তাও সব কথা তো ফোনে আর জিজ্ঞেস করা যায় না। আচ্ছা, একটা কাজ করা যায়, ওর যাতে খারাপ না লাগে সেইভাবে ওকে জিজ্ঞেস করলে কেমন হয়? সবকিছুর একটা মীমাংসা করতে হবে। ঠিক আছে, জননীর এই বিয়েতে মত আছে কিনা সেটা আমাকে ওর কাছ থেকেই জানতে হবে। হ্যাঁ জননী, এই লড়াইটা হলো এক প্রকার হিংসের লড়াই, আবার সেই হিংসের বিরুদ্ধেও লড়াই। মানুষের ভালোবাসা রক্ষা করার লড়াই, আবার সেই ভালোবাসাকে নষ্ট করে দেওয়ারও লড়াই। জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য লড়াই, আবার সেই শান্তিকে নষ্ট করার জন্যও লড়াই। আমাদের খুশির জন্য, আমাদের শান্তির জন্য এই লড়াইটা চালাতেই হবে। দেখ জননী,
আমাদের নিজের লোকেরা আমাদের বিশ্বাস করে না, একথা ভাবিস না। এইভাবে দিনের পর দিন কষ্ট পেতে পেতে আমরা নিজেদেরকেই ভরসা করা ছেড়ে দেব। কিন্তু এখন আমাদের হাতে শক্তি আছে, লড়াই করি। তোকে প্রুফ করতে হবে যে তুই নিজে কি। ঠিক বলেছ দিদি, এতদিন আমি লড়াই করার সাহস পাচ্ছিলাম না। এখন তুমি আমার সাথে আছো, আমি যে কোনো দোষ করিনি সেটা প্রমাণ করেই ছাড়বো। এইদিকে তাকা। ধ্যাৎ, এতবার করে ডাকছি, আমার কথা ওরা শুনতেই পাচ্ছে না। উফ। দিদি, গিরিজা আন্টি। কথা বল, সাহস করে কথা বল। ঠিক আছে দিদি। হ্যালো, হ্যাঁ বলুন আন্টি। ঠিক আছে আন্টি। হ্যাঁ। কি বললেন উনি? কিছু আর্জেন্ট কথা বলার আছে, একটা হোটেলের অ্যাড্রেস পাঠিয়েছেন, তাড়াতাড়ি যেতে বললেন। যা জননী, কিচ্ছু হবে না। যা সত্যি তুই তাই বলবি, ভবিষ্যতে শান্তি পাবি তাতে। মিথ্যে বললে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সবার কাছে হেরে যেতে হবে। আমাদের জেতার চেষ্টা চালিয়ে যেতে হবে জননী। ঠিক আছে দিদি। একটা কথা বলি জননী, প্রত্যেক সাকসেসফুল পুরুষের পেছনে একজন মহিলা থাকে, কিন্তু প্রত্যেক সাকসেসফুল মহিলার পেছনে তার কান্না, দুঃখ, তার অপমান থাকে, বুঝেছিস? আর এতদিন ধরে তুই সেটাই অনুভব করে এসেছিস। যা, তুমি আমার কাছে এসেছো, আমার সব কষ্ট ওখানেই শেষ হয়ে গেছে। এখন যাই হোক না কেন, ওনার দেওয়া উপহার আমি ফেরত দিয়ে দেবো ওনাকে। আমি রামকে বিয়ে করব না বলে দেব। ঠিক আছে, আর একটা কথা তোকে বলি। কি সেটা? বাড়িতে কতগুলো পুরনো কার্পেট রয়েছে এখনো, যেই একটা নতুন এনে দিলাম অমনি এটা ফেলে দিল। কোনো জিনিসই যেন পয়সা খরচ করে কিনতে হয় না। একটা কাজ করি, এটা বরং কদিন আমার আলমারিতে রেখে দিই, তারপর দেখছি। এ কি, কার্পেটটা নিয়েই চলে গেলেন? বিলাসিনীর কি হবে? কি করব? দূর, এটা পরে চিন্তা করব। আমি বরং আগের কাজটা আগে করে ফেলি। জননী, আমি এখানে আছি, এসো মা। এসো মা। নমস্কার আন্টি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসো। কি খাবে বলো, অর্ডার করি? না থাক আন্টি, কিছু লাগবে না। আপনি কি কথা বলার জন্য ডেকেছিলেন? হ্যাঁ মা, যেটা বলবো বলে তোমাকে ডেকেছি সেটা বলবো কিনা তাই ভেবে চলেছি, জানো তো। কিন্তু কথাগুলো না বললেও আমি এর সমাধান কিছু খুঁজে পাচ্ছি না, তাই তোমাকে এখানে ডেকেছি। আন্টি, বাইরের লোকের সাথে কথা বলতে হলে এত চিন্তা হওয়াটা স্বাভাবিক। আমি তো বাইরের কেউ না। আপনি এতদিন ধরে আমায় দেখছেন, কথা বলেছেন, এত চিন্তা করছেন কেন? কি বলতে চান বলুন। জননী, আমি এভাবে জিজ্ঞেস করছি বলে আমাকে ভুল ভেবো না মা। আমার ছেলে রাম তোমাকে ভালোবেসে বিয়ে করতে চলেছে মা। বাবা, আমি কোনো কি ভুল করছি? শোন রাম, তুই একজন ডাক্তার। ওষুধ দেবার পর তার রেজাল্ট কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করার লোক তুই। কিন্তু আমি হলাম একজন বিজনেসম্যান। আমি যেটা চাই সেটা চুটকি বাজানোর মধ্যে হয়ে যাক, তাই তো চাইবো আমি। তোমার দিক থেকে তুমি ঠিক বাবা, কিন্তু আমরা যদি বারবার বিয়ের জন্য ওদের তাড়া দিই তাহলে জননীর আমাদের সন্দেহ হবে না? সেটা যাতে না হয় সেই দায়িত্ব তো তোকেই নিতে হবে।
তুই এক কাজ কর, নিজে উদ্যোগী হয়ে ওর মনটা আগে জয় করে নে, আর আড়ালে থেকে নাগমণিটা আমি হাসিল করে নেব। দেখ রাম, একটা গাছে অনেকগুলো ফল থাকলে ভাবনা ছিল না, আমাদের কোনো সমস্যাই হতো না। ধৈর্য ধরে চুপচাপ গাছের নিচে যদি বসে থাকতাম, একটা না একটা ফল ঠিক আমাদের কাছে পড়তো। কিন্তু এই গাছটায় একটাই ফল আছে, চারিদিকে হাতে ঢিল নিয়ে সবাই সেটার দিকে তাকিয়ে আছে। কার ছোঁড়া ঢিলে যে ফলটা পড়ে যাবে সেটা কিন্তু আমরা জানি না। ভাগ্যিস ওই ফলটা এখন আমাদের দিকে ঝুঁকে আছে, ওটা পেতেই হবে। দেখো বাবা, তুমি ঠিকই বলছো। এই জননী মুহূর্তের মধ্যে ওর মত বদলে দিতে পারে। খুব তাড়াতাড়ি ওকে আমায় বিয়ে করে ফেলতে হবে, আর তাড়াতাড়ি ওই নাগমণিটা নিজের করে নিতে হবে। সেটা তাড়াতাড়ি করতে হবে। একটা কথা মনে রাখিস রাম, আমরা যতই কষ্ট করি আর ঘাম ঝরাই, বাড়িতে থাকা বউ আমাদেরকে যে সম্মান দেবে বাইরে সেটা কামানো কখনোই সম্ভব নয়। ঠিক সেই রকমই অন্যভাবে শর্টকাটে অনেক টাকা রোজগার করতে পারলে সারা দুনিয়া আমাদের সেলাম ঠুকবে, মালিকের মতো আমাদের সম্মান করবে। তুমি দেখতে থাকো বাবা, আর কটা দিন, খুব বেশি হলে তোমাকে 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে, আর তারপরেই ওই নাগমণিটা আমাদের হবে। গুড, সেটাই কর। আর একটা কথা রাম, সব সময় যে কষ্ট করে সেই জেতে না, সঙ্গে কপালও থাকতে হয়। এই সময় ভাগ্য তোর পাশে আছে। এখন কোনোভাবেই কোনো কারণে ওর সামনে নাগমণির কথা বলে দিয়ে সব গোলমাল করে ফেলিস না। ভালো মানুষের অভিনয় কর, সংসারে তোর থেকে ভালো আর কোনো ছেলে নেই, এটাই ওকে বোঝাতে হবে। আগে তো আমাদের বাড়িতে চলে আসুক। বিয়ের পর আমাদের বাড়িতে চলে এলেই সব আমাদের হাতের মুঠোয়, তখন আমরা যেরকমটা চাইবো সেরকমটাই হবে। কেন এরকম বলছেন আন্টি? আজকের দিনে তো বাচ্চাদের জোর করে খাওয়ানো পর্যন্ত যায় না, আর জোর করে বিয়ে হবে? আন্টি, আপনাকে একটা কথা বলবো? বলো মা। রামকে ভালোবাসি সেটা আমিই আগে বলেছিলাম। ওনার সাথে সারা জীবন কাটাতে চাই আমিই বলেছিলাম। এনগেজমেন্টটা তাড়াতাড়ি করার জন্য আমি জোর করেছিলাম। আন্টি, যদি আমার বিয়ে হয় সেটা শুধু রামের সাথে। এই নিন। থ্যাংক ইউ ম্যাডাম। ফোনটা এইভাবে নিয়ে নিলে কেন মা? আন্টি, আসলে আমার সাথে কথা বলছেন তো আপনি, এখন আর ফোনে কথা বলতে হবে না। এনগেজমেন্টে কথা বলতে পারিনি, আর সেদিন মন্দিরেও তো আপনার সাথে ঠিক করে কথাই হয়নি। অন্তত আজকের দিনটা কথা বলি আন্টি। ঠিক আছে মা, আরে ফোনটা কে করেছে সেটা তো আমাকে বলো এখন। আরে, আমার ফোনটা খারাপ হয়ে গেছে জানতাম, কিন্তু এত বেশি খারাপ হয়ে গেছে। এই দেখুন আন্টি, আমার ফোন থেকেই ফোন আসছে। ভগবান! ওটা কি? আসলে হ্যাঁ, অটো রেডিয়াল বাটন প্রেস হয়ে গেছে, ওইটা কিছুতেই অফ হতে চাইছে না। আন্টি তো এই হোটেলেই আসতে বলেছিলেন। আচ্ছা আন্টি, আপনার কেন মনে হলো আমি রামকে ভালোবেসে বিয়ে করছি না? আসলে ওই সিচুয়েশনে আমার একটু সন্দেহ হয়েছিল মা।
সেই জন্য কথা বলবো বলে তোমাকে ডেকেছি। দয়া করে আপনি সন্দেহ করে আমাকে আর রামকে দূরে করবেন না আন্টি। রাম না থাকলে আমার জীবনও নেই। আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এনগেজমেন্ট হয়ে গেছে আমার। আমার পরিস্থিতিটা একটু বুঝুন। ঠিক আছে মা। ওয়েটার, আন্টি, এক মিনিট, আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে মা। দুটো কফি। আন্টি, হ্যাঁ? এরপরে আপনি আর সন্দেহ করবেন না, আমাকে প্রমিস করুন। ঠিক আছে সোনা, প্রমিস। ওরা দুজনে কি কথা বললো? আর জননী বা কোথায় গেল? বিরাটকে জননী ভালোবাসে এটা শুনলে হয়তো ওরা ঝগড়া করবে ভাবলাম, আর আমি এরকম হয়ে গেলাম। এখন আমি কি করব? কেউ আমার কথা শুনতেও তো পাচ্ছে না। না, যে কোনো উপায়ে বিরাটকে এই কথাটা জানাতেই হবে। তাহলে কি ফোন করে বিরাটকে এই কথাটা ডিরেক্টলি জানিয়ে দেব? হ্যাঁ, গুড আইডিয়া। আমার ফোনটা কোথায়? আরে, আমার ফোনটা তো টেবিলের উপরেই আছে। এ বাবা, আমি ফোনটাকে কানের কাছে রেখে কথা বলতাম তো, কিন্তু এখন তো আমি ফোনের থেকেও ছোট হয়ে গেছি। আমার ফোনটাই বা কি করে এত বড় হলো? এখন আমি কি করব? কি করি এখন? ফোনটা এত বড় হয়ে গেল। ধ্যাৎ, কি করে এখন কথা বলবো? বিরাটকে কি করে বিষয়টা জানাবো? যে করে হোক একবার একদম আমার মতন কেউ আছে, জামাও একই রকম, আমার মতন সেজে সবাইকে কনফিউজ করছে ও। ম্যাডাম, এক মিনিট। কোথায় যে গেল মেয়েটা? আচ্ছা,
কত সময় হয়ে গেল, এখনো আসছে না। আরে কি করব এবারে? কিছুই তো বুঝতে পারছি না কি করব। এক্সকিউজ মি, বলুন, কিছু বলবেন? সরি, আমি আসলে অন্য কেউ ভেবেছি। ও আচ্ছা, ইটস ওকে। ওকে। জননী, তুই যাই করিস আমাকে চিনতে এখনো বাকি আছে। হাহ, ইচ্ছাধারী সাপ আমি। আমার যখন যেরকম ইচ্ছে হবে রূপ ধারণ করতে পারবো। নীলি, বলো কি হয়েছে? আন্টি, আমি যা বলছি মন দিয়ে তুমি একটু শোনো। কি ব্যাপার বলো, শুনছি। ওই যে জননী আছে না, রামের মায়ের সাথে মিট করার জন্য হোটেলে যাচ্ছে গো। কি বলছো তুমি? হ্যাঁ আন্টি, ওরা কথা বলছিল, আমি শুনতে পেয়েছি। কি কথা হলো তুমি শুনেছো? এই কথাগুলো যদি বিরাটকে বলা যায় তাহলে ও জননীর ওপর আরো রেগে যাবে, আর তখন ও আরো নীলির কাছে চলে আসবে, আর বিরাট নীলিকে ভালোবাসবে। এখন এগুলো যা ঘটেছে সেটা বিরাটকে বললে সব ঠিক হয়ে যাবে তো আন্টি? নীলি, এই ব্যাপারে একদম চিন্তা করো না। এই কথাগুলো বিরাটকে কখন কিভাবে বলতে হবে সেটা আমি ভালো করে জানি। আই উইল টেক কেয়ার অফ ইট, ইউ ডোন্ট ওয়ারি। ওকে আন্টি, বাই। বাই। এসো জননী, বসো। সরি আন্টি, আমার একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, আমি এসেছি 5-10 মিনিট হয়েছে। কি খাবে বলো, আমি অর্ডার করি তাহলে। আরে না আন্টি, আপনি কিছু বলার জন্য ফোন করেছিলেন, কিন্তু সত্যি বলতে গেলে আমি আপনাকে কিছু বলতে চাই। আন্টি আসলে বলো মা। আমার যে কথাটা বলার আছে আমি সেটা পরে বলছি, আগে আপনি আমাকে কি বলতে চান সেটা বলুন। দেখো মা, সংসারে যে কোনো বিষয়ের শুরুতে সেটা সবার মধ্যেই একটা খুশি আর আনন্দ নিয়ে আসে, কিন্তু সবাইকে তো সবসময় খুশি রাখা যায় না। কিন্তু সেই খুশিটাকেই তোমাকে খুঁজে নিতে হবে মা। আমার মনে হয় বিয়ে হচ্ছে একটা বন্ধন, শুরু হয় 7 পাক দিয়ে এবং সেটা সারা জীবনের বন্ধন হয়ে থাকে। কিন্তু সেটাই তো শেষ নয়, মনের মিলও তো থাকা উচিত। আমার মনে হয় তুমি বুঝতে পারছো। দেখো মা, রাম আমার একমাত্র ছেলে, আদর দিয়ে বড় করেছি।
ও যা চেয়েছে সব পেয়েছে। ও যাতে সুখে থাকুক সেই জন্য আমরা এই বিয়েতে রাজি হয়েছি মা। এঙ্গেজমেন্ট হওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করছি বলে আমাকে ভুল বুঝো না মা। তুমি কি সত্যি সত্যি রামকে ভালোবাসি না আন্টি। বিরাট, কফি। থ্যাঙ্কস মম। সবসময় ফোনে কি দেখিস? ইবুক পড়ছিলাম মম, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে জীবন। তাই কি আছে মৃত্যুর পরে? মৃত্যু মানে শরীরের মৃত্যু নয় মম, মানুষের মন আর আশার মৃত্যু। তার বিরুদ্ধে লড়াই করা আর জেতা, এই বইটাতে সেই বিষয়ে লেখা আছে। ও গুড, খুব ভালো সাবজেক্ট পড়ছিস। ও তোকে ভুলে আরামসে ঘুরে বেড়াচ্ছে। তুইও যদি ওকে ভুলে যাস এতে আমি কোনো দোষ দেখছি না। মম, সব কিছুতে তুমি কেন জননীর কথা বলো বলো তো? আমি টাইম পাস করার জন্য বইটা পড়ছিলাম। ও তো তোর সাথে টাইম পাসই করছিল। ও কি করেছে জানিস? ও রামের মায়ের সাথে রেস্টুরেন্টে দেখা করেছে।